তোমাদের আজকে যে বাংলার চ্যাপ্টার বা বাংলার যে অধ্যায়টা আছে আফ্রিকা কবিতা, সেই কবিতার উপর আজকে আমি এবছরের যে 2021 সালের মাধ্যমিক পরীক্ষায় যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেইগুলো আমি আলোচনা করব এবং তার সঙ্গে অবশ্যই তার উত্তর দেয়া আছে, স্যার লিক করে দিয়েছেন উত্তরগুলো, সেইগুলো আমি বলে দেব। তোমরা অবশ্যই ভালোভাবে শুনে সেটাকে লিখে নিতে পারবে। তার আগে বলে রাখি, অবশ্যই ভিডিওটা তোমরা যারা দেখছো অবশ্যই ধন্যবাদ। তার সঙ্গে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখো। তোমরা দেখতেই পাচ্ছ সাবস্ক্রাইব বাটন, এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আফ্রিকা তোমরা জানো মূল কাব্যগ্রন্থ পত্রপুট, পরবর্তীকালে আমাদের সবার প্রিয় সঞ্চয়িতা কাব্যগ্রন্থে স্থান পেয়েছে। চলো প্রথমে আমরা আলোচনা করব প্রশ্নের মান যেগুলো 5, অর্থাৎ 5 নম্বরের জন্য যে কোশ্চেনগুলো হয়। 4টে কোশ্চেন দেওয়া হয়েছে, একদম খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এগুলো পরীক্ষায় অবশ্যই আসবে। চলো 1 নম্বর কোশ্চেন, হায় ছায়াবৃতা। উদ্ধৃতাংশে কবি কাকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন এবং কেন, তার সম্পর্কে কবির যে বক্তব্য সংক্ষেপে আলোচনা করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উক্ত উদ্ধৃতাংশে কবি আফ্রিকাকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন। ছায়াবৃতা শব্দটির আক্ষরিক অর্থ হলো ছায়া দ্বারা আবৃতা। পৃথিবী পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর বনস্পতির নিবিড় পাহারায় বাঁধা পড়ে আফ্রিকা। এইখানে তোমরা লাইনটা হবে পৃথিবীর পূর্বভাগ থেকে, তোমরা একটু কারেকশন করে নেবে। আফ্রিকার বেশিরভাগ অঞ্চল নিরক্ষীয় হওয়ায় সেখানে বড় বড় গাছের অরণ্য সৃষ্টি হয়েছে। ঘন অরণ্যের কারণে সূর্যের আলো পড়লেও ভেতরে প্রবেশ করে কম। দুর্গম অরণ্যে ঘেরা বনস্পতির নিবিড় পাহারায় ভয়ঙ্কর পরিবেশের মধ্যে থাকায় সে ছায়াবৃতা। এছাড়াও আলোচ্য অংশে কবি আরেকটি বিশেষ দিক ইঙ্গিত করেছেন। কবি আফ্রিকাকে মানবী রূপে সম্বোধন করে হায় বলে আক্ষেপ প্রকাশ করেছেন, কারণ কবি দেখেছেন আফ্রিকার নিজস্ব ঐতিহ্য, শিল্প, সংস্কৃতির উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদী শক্তির নির্মম শোষণের করুণ ছবি। কবি আফ্রিকাকে ছায়াবৃতা সম্বোধনের মধ্যে দিয়ে একদিকে যেমন তার নিজ ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি সেখানকার মানুষদের প্রতি দরদ ও সহানুভূতিও প্রকাশ করেছেন। অরণ্যে ঘেরা ঐতিহ্যমণ্ডিত আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে ভয়ঙ্কর পরিবেশের মধ্যে থাকায় পৃথিবী অন্যান্য সভ্য জগতের কাছে অবহেলিত, উপেক্ষিত ছিল। তাছাড়া আফ্রিকার মানুষের উপর ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের যে নির্মম নিষ্ঠুর আঘাত নেমে এসেছিল, তার চিত্র আধুনিক সভ্য জগৎ তা জানতে চায়নি বা জানানো হয়নি। আফ্রিকা অবহেলিত ছিল বলেই তার মানবরূপের প্রতি কবি সমবেদনা প্রকাশ করে তাকে ছায়াবৃতা বলে সম্বোধন করেছেন। অপরিচিত ছিল তোমার মানবরূপ। তোমার বলতে কার কথা বলা হয়েছে? তার রূপ অপরিচিত ছিল কেন এবং তার মানব রূপটি কেমন ছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার উক্ত উদ্ধৃতাংশে তোমার বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে। স্রষ্টার সৃষ্টিকর্মের সূচনাকালের কথা বলতে গিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে এক নতুন ভূখণ্ডে স্থাপন করেছিল। সেখানে আফ্রিকা তার নিজস্বতা নিয়েই, অর্থাৎ বনস্পতির ঘন নিবিড় পাহারাতে রেখে নিজেকে সুরক্ষিত রেখেছিল। এক দুর্গম পরিবেশের মধ্যে আফ্রিকা অবস্থান করার কারণে পৃথিবী অন্যান্য দেশগুলির সঙ্গে সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেখানকার কালো মানুষ, প্রাকৃতিক সম্পদ, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি সব কিছুই তৎকালীন পৃথিবীর অন্যান্য সভ্য জগতের মানুষের নাগালের বাইরে থাকায় কবি আফ্রিকার রূপকে অপরিচিত বলেছেন। আফ্রিকা ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে তথাকথিত অন্যান্য সভ্য দেশগুলির থেকে বিচ্ছিন্ন হলেও নিজেকে একটু একটু করে স্বাতন্ত্র্যে ভরিয়ে তুলেছিল। সেখানকার মানুষ আপন মহিমায় নিজেদের প্রতিষ্ঠিত করেছিল। তারা সভ্য জগৎ থেকে দূরে থাকলেও তাদের সংস্কৃতিতে পিছিয়ে ছিল না।
নিজস্ব ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদে নিজেকে সমৃদ্ধ করেছিল। সেখানকার মানুষও ছিল শান্ত ও সহজ সরল। কবির চোখে যা ছিল মানবিকতার এক উজ্জ্বলতম দৃষ্টান্ত, যা অন্যান্য সভ্য দেশের কাছে ছিল অপরিচিত। শুধু তাই নয়, উপেক্ষার দৃষ্টিতে দেখেছিল, কিন্তু কবির চোখে তা এড়িয়ে যায়নি। তাই কবি আফ্রিকার এই রূপের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মানব রূপ আখ্যা দিয়েছেন। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। কবি কোন ইতিহাসকে অপমানিত বলেছেন? কিভাবে তার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন মুদ্রিত হলো? বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতার আলোচ্য অংশে আফ্রিকা দেশটির ইতিহাসকে অপমানিত বলেছেন। বিশ্বের প্রতিটি দেশেরই নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে। আফ্রিকাও তার ব্যতিক্রম নয়। এই দেশটি সূচনা লগ্ন থেকে বিচ্ছিন্ন খণ্ডরূপে চিহ্নিত হয়েছিল, কারণ আফ্রিকা প্রাকৃতিকভাবে ছিল দুর্গমতায় ভরা। আফ্রিকার মানুষ এই সমস্ত দুর্গমের রহস্য বিরূপের ছদ্মবেশে একটু একটু চিনে বিভীষিকার প্রচণ্ড মহিমায় শঙ্কাকে হার মানিয়ে ভীষণকে জয় করেছিল। আর আফ্রিকা ছিল প্রাকৃতিক সম্পদে ভরপুর। সেখানকার শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য নিভৃত অন্তরালে সমৃদ্ধ হচ্ছিল। কিন্তু তারপরেই আফ্রিকার উপর লোলুপ দৃষ্টি পড়ে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের। তারা এলো লোহার হাতকড়ি নিয়ে। কবি যাদের বর্বর হিংস্রতার স্বরূপ বোঝাতে গিয়ে বলেছেন, নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে। আসলে সাম্রাজ্যবাদী শক্তিগুলি এতটাই বর্বর, হিংস্র, নির্মম ছিল যে যাদের অমানবিক আচরণ পশুদেরকেও হার মানায়। শুধু তাই নয়, ইউরোপীয় দেশগুলির আফ্রিকার আদিম মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে দাসে পরিণত করেছিল। সভ্যতার গর্বে গর্বিত হলেও আসলে তারা ছিল লোভী ও বর্বর। এই লোভের কারণেই নিজেদের নির্লজ্জ অমানুষতাকে নগ্ন রূপে প্রকাশ করেছিল। তাই তো কবি বলেছেন, সভ্যতার বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা। এইভাবে ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের দল আফ্রিকার সুন্দর উজ্জ্বল ইতিহাসকে কলঙ্কিত করেছিল বলেই অপমানিত ইতিহাস বলেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকার নিজ ঐতিহ্যের প্রতি যেমন শ্রদ্ধা জানিয়েছেন, তেমনি আফ্রিকার মানুষদের প্রতি দরদি এবং সহানুভূতিশীল। সাম্রাজ্যবাদীরা আফ্রিকার মানুষদের উপর যে নির্মম ও নিষ্ঠুর আক্রমণ চালিয়েছিল, তাতে তাদের কাঁটা মারা জুতোর তলায় রক্তে অশ্রুতে মিশে পঙ্কিল হয়েছিল ধুলি। আফ্রিকার ইতিহাসকে হতে হয়েছিল চির অপমানিত। সেই অপমানের দাগ কোনো দিনও পৃথিবীর ইতিহাস থেকে দূর হবে না বলেই কবি বলেছেন, চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে। আফ্রিকা কবিতায় সাম্রাজ্যবাদের যে নির্লজ্জ ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো, অথবা সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী। উদ্ধৃতিটির মধ্য দিয়ে কবির বক্তব্য পরিস্ফুট করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্য গ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। উক্ত কবিতায় একদিকে যেমন আফ্রিকার ঐতিহ্য, সংস্কৃতি ও দরিদ্র, শোষিত, নিপীড়িত মানুষের প্রতি কবির শ্রদ্ধা, দরদ, সহানুভূতি প্রকাশ পেয়েছে, তেমনি অন্যদিকে ইউরোপীয় সাম্রাজ্যবাদী দেশগুলির প্রতি সোচ্চার ধিক্কার বাণী উচ্চারিত হয়েছে। আফ্রিকার মানুষদের প্রতি ইউরোপীয় সাম্রাজ্যবাদের চরম আঘাত রবীন্দ্রনাথের হৃদয়কে গভীরভাবে আঘাত করেছিল। তাদের পশুসম বর্বর লোভ, নির্লজ্জ অমানুষতাকে কবি আফ্রিকার ইতিহাসকে অপমান করে চিরচিহ্ন এঁকে দেওয়ার মতো ঘৃণ্য কাজ বলে মনে করেন। তবে সাম্রাজ্যবাদীরা আফ্রিকার মানুষদের উপর বর্বর অত্যাচার, শোষণ, এমনকি তাদের দাস রূপে পরিণত করলেও কবি চান তাদের সঙ্গে লড়াইয়ের পরিবর্তে শোষক সম্প্রদায়কে ক্ষমা করে মানবতার মহান মন্ত্র বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিক শোষিত মানুষেরা। আসলে
কবি সুন্দরের পূজারী। তিনি কবিতাটির মধ্যেও সমুদ্র পাড়ের চিত্র তুলে ধরে বলেছেন যে সকাল সন্ধ্যায় দয়াময় দেবতার নামে মন্দিরে বাজছে পুজোর ঘণ্টা, কবির সঙ্গীতে বেজে ওঠে সুন্দরের আরাধনা। সুন্দরের পূজা আরাধনাতেই মানুষের মনের অন্তরের কালিমা, হিংসা, বিদ্বেষ মনোভাব দূরীভূত হয়, জাগরণ ঘটে মানবিকতার। তাই কবি যুগান্তের কবিকে আহ্বান করে জানিয়েছেন, তাকে নির্যাতিত অপমানিত মানহারা আফ্রিকার মানুষদের পাশে দাঁড়িয়ে ক্ষমার মন্ত্র শেখাতে বলেছেন, আর সেই মন্ত্রকে আধুনিক সভ্যতার শেষ পুণ্যবাণী করে তুলতে চেয়েছেন। কবি কবিতার শেষে মানবতার চরম আদর্শকেই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। এরপরে চলে এসো, তোমাদের যে কোশ্চেনগুলো হয় 3 নম্বরের, অর্থাৎ প্রশ্নের যে মানগুলো 3, সেই কোশ্চেনগুলো আমরা চলে আসি। 1, উদ্ভ্রান্ত সেই আদিম যুগে। আদিম যুগ বলতে কবি কোন সময়কালকে ইঙ্গিত করেছেন? আদিম যুগকে কবি উদ্ভ্রান্ত বলেছেন কেন? আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। উক্ত উদ্ধৃতাংশে কবি আদিম যুগ বলতে পৃথিবী সৃষ্টির সূচনাকালকে ইঙ্গিত করেছেন। পৃথিবী সৃষ্টির সূচনায় স্রষ্টা তার সৃষ্টিকে মনের মতো করে তৈরি করে উঠতে পারেননি। তিনি সৃষ্টির নিখুঁত রূপ দিতে গিয়ে অস্থির হয়ে উঠেছিলেন। যেহেতু আদিম যুগের পৃথিবী সৃষ্টির সূচনা পর্বটি ছিল দিশাহীন, বিহ্বল ও ব্যাকুল, তাই কবি আদিম যুগকে উদ্ভ্রান্ত বলেছেন। স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে, স্রষ্টা বলতে এখানে কাকে বলা হয়েছে? তিনি নিজের প্রতি অসন্তুষ্ট ছিলেন কেন? স্রষ্টা অসন্তোষের কারণে কি করেছিলেন? এখানে বানান ভুলটা একটু আছে, দেখে নেবে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যগ্রন্থের আফ্রিকা কবিতা থেকে উক্ত উদ্ধৃতাংশটি সংকলিত। আলোচ্য অংশে স্রষ্টা বলতে বিশ্ব সৃষ্টির নিয়ামক বিধাতা বা ঈশ্বরের প্রতি ইঙ্গিত করেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। প্রত্যেক স্রষ্টার মনের মধ্যে থাকে মহৎ সৃষ্টির ভাবনা। সেই ভাবনা থেকেই স্রষ্টা তার সৃষ্টিকে নিখুঁত ও মনের মতো করে রূপ দেওয়ার চেষ্টা করেন। এটা শিল্পী সত্তার চিরন্তন ভাব। কিন্তু স্রষ্টার যেহেতু প্রথম সৃষ্টি, তাই মনের মতো না হওয়ায় খুশি হতে পারেননি বলেই নিজের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। স্রষ্টা নিজের প্রতি অসন্তুষ্ট থাকায় তিনি বারবার নতুন সৃষ্টিকে ভেঙে আবার মনের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। কিন্তু সৃষ্টি মনের মতো না হওয়ায় অস্থির হয়ে উঠছিলেন এবং ঘন ঘন মাথা নেড়ে অসন্তোষ বা ক্ষোভ প্রকাশ করছিলেন। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে। উদ্ধৃতাংশে তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তাকে কে কিভাবে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকা কবিতার আলোচ্য অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমাকে বলে আফ্রিকাকে সম্বোধন করেছেন। বিশ্ব সৃষ্টির আদি লগ্নে পৃথিবীর সব মহাদেশের অবস্থান ছিল একত্রে। তারপর স্রষ্টা সৃষ্টির প্রতি অসন্তুষ্ট হয়ে বারবার নিজের সৃষ্টিকে ভেঙে নতুন করে গড়ছিলেন। তারই ফলে একসময় রুদ্র সমুদ্রের বাহু পৃথিবীর পূর্ব ভাগ থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়ে আলাদা একটি ভূখণ্ডে পরিণত করে। আলোচ্য অংশে কবি অসাধারণভাবে ভৌগোলিক বিষয়কে কাব্যিক রূপ দান করেছেন। বিশিষ্ট ভূতত্ত্ববিদের মতানুযায়ী পূর্বে মহাদেশগুলি একত্রে ছিল, পরবর্তীকালে কন্টিনেন্টাল শিফট, এখানে বানানটা ভুল হয়েছে, গ্রিফট হয়ে গেছে, এটা হবে কন্টিনেন্টাল শিফট, SHIFT শিফট। কিন্তু পরবর্তীকালে কন্টিনেন্টাল শিফট তত্ত্ব অনুযায়ী বা তত্ত্বানুযায়ী প্লেটনিক প্লেট, এইখানেও বানানটা ভুল হয়েছে, এটা প্লেটনিক নয়, এটা টেকটনিক প্লেট। ঠিক আছে, তোমরা একটু কারেকশান করে নেবে। কন্টিনেন্টাল শিফট এই তত্ত্ব, এটা একটা ভূগোলের একটা খুব বড় তত্ত্ব, তোমরা পরবর্তীকালে এটা ভালোভাবে জানতে পারবে, হোয়াট ইজ কন্টিনেন্টাল শিফট অ্যাজ ওয়েল অ্যাজ হোয়াট ইজ টেকটনিক প্লেট। তত্ত্বানুযায়ী টেকটনিক প্লেট সমূহের নড়াচড়ার কারণে মহাদেশগুলো আলাদা হয়ে যায়।
একটি মহাদেশ খণ্ড খণ্ড হয়ে বিভিন্ন মহাদেশে তৈরি হয়েছিল, যার মধ্যে ছিল আফ্রিকা। বাঁধলে তোমায় বনস্পতির নিবিড় পাহারায়। আলোচ্য অংশে বনস্পতির নিবিড় পাহারায় বলতে কবি কী বুঝিয়েছেন? আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। উদ্ধৃতাংশে তোমাকে বলতে আফ্রিকাকে বোঝানো হয়েছে। আফ্রিকা পৃথিবীর পূর্বভাগ থেকে বিচ্ছিন্ন হয়ে একটি আলাদা ভূখণ্ড রূপে অবস্থান করছিল। আফ্রিকার বেশিরভাগ অঞ্চল নিরক্ষীয় হওয়ার কারণে সৃষ্টি হয়েছিল নিবিড় গভীর অরণ্য। সেই অরণ্য এতটাই ঘন ছিল যে সেখানে সূর্যের আলো স্বাভাবিকভাবে বিরাজ করতে পারে না। প্রকৃতি যেন আফ্রিকাকে নিবিড় বনস্পতির পাহারায় সদা জাগ্রত রেখে পৃথিবী বা বহির্জগৎ থেকে আলাদা করে বেঁধে রেখেছে। কৃপণ আলোর অন্তঃপুরে উৎস নির্ণয় করে উদ্ধৃতাংশটির তাৎপর্য বিশ্লেষণ করো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত পত্রপুট কাব্যের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে উক্ত উদ্ধৃতাংশটি সংকলিত। আলোচ্য অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর আলোকে কৃপণ বলেছেন, কারণ আফ্রিকা মহাদেশটির মধ্যভাগ নিরক্ষীয় অঞ্চলের মধ্যে পড়ে। সেখানে রয়েছে চিরহরিত বনভূমি, অর্থাৎ বড় বড় গাছের ঘন অরণ্য, যার জন্য বানানটা একটু দেখে নেবে, ভুল আছে। সূর্যের আলো সেখানে পড়লেও হৃদয়বান হয়ে প্রবেশ করতে পারে না। সূর্যের আলোকে খুব কৃপণভাবে প্রবেশ করতে হয়। গভীর অরণ্য ভেদ করে সূর্যের আলো যেহেতু মাটিতে খুব অল্পই পড়ে, তাই এখানে আলোকে কৃপণ বলা হয়েছে। সেখানে নিভৃত অবকাশে তুমি। সেখানে বলতে কোন স্থানের কথা বলা হয়েছে? নিভৃত অবকাশে কে কী করছিল? আলোচ্য অংশটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। আফ্রিকা একসময় পৃথিবীর পূর্বভাগে অবস্থান করলেও প্রকৃতির নিয়মে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুক থেকে ছিনিয়ে নিয়ে গিয়ে আলাদা ভূখণ্ড রূপে অবস্থান করিয়েছিল। সেখানে বলতে আফ্রিকার এই নতুন অবস্থানকে বোঝানো হয়েছে। আফ্রিকা মহাদেশটি অন্যান্য মহাদেশ থেকে বিচ্ছিন্ন হওয়ায় যোগাযোগের অভাবে নিভৃত নির্জনে অবসর যাপন করছিল। সেই সময় অবকাশ থাকায় আফ্রিকা সংগ্রহ করছিল দুর্গমের রহস্য এবং চিনেছিল জল, স্থল ও আকাশের দুর্বোধ, বানানটা একটু দেখে নেবে, দুর্বোধ সংকেতকে। অবকাশ একদিকে যেমন কঠিন, অপরদিকে তেমনি নিজেকে চেনা জানার এক অদ্ভুত সুযোগও। আশা করি যারা আফ্রিকা কবিতাটা পড়েছো এবং যারা এই বছর আফ্রিকা কবিতা থেকে প্রশ্ন উত্তর লিখবে, তাদের জন্য এটা একটু হলেও সহায়তা করবে বা সাহায্য করবে। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ অ্যাগেন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। অনেক ধন্যবাদ।